জিরো, শূন্য। তো কথা হচ্ছে জিরো আসলে কি? এর উত্তর বলা যায় কিছুই না, নাথিংনেস, রাইট? আসলে জিরো কি এটা বুঝতে আমাদের ফিরে যেতে হবে স্টোন এজে। ধরা হয় এই স্টোন এজে মানুষ কোনো কিছু হিসাব রাখার জন্য ট্যালি সিস্টেম ইউজ করত। ট্যালি হচ্ছে মূলত দাগ দিয়ে দিয়ে হিসাব রাখা, যা ওই সময় করা হতো মরা প্রাণীর হাড্ডি বা কোনো গুহার দেওয়ালে দাগ দিয়ে। তো এই ছোটোখাটো হিসাব রাখার জন্য ওই সময় জিরোর কোনো দরকার ছিল না। কিন্তু আমরা যদি ব্রোঞ্জ এজের দিকে আসি, এ সময় ব্যাবিলনে ধরা হয় জিরোর সূচনা হয়। কিন্তু আমরা যেভাবে জিরো ব্যবহার করি ঠিক ওভাবে ব্যবহার করা হতো না ওই সময়। এটা বোঝার জন্য ব্যাবিলনদের কাউন্টিং সিস্টেমটা একটু বুঝতে হবে। ব্যাবিলনরা মাত্র দুইটা সিম্বল ইউজ করতো তাদের কাউন্টিং সিস্টেমের জন্য। এই সিম্বলটা হলো 1 আর এটা হলো 10। মূলত এই দুইটা সিম্বল দিয়ে তারা কাউন্ট করত। তো এখানে 20 হলো দুটা 10 সিম্বল, আর 13 হলো একটা 10 আর তিনটা 1 এর সিম্বল। তো এই কাউন্টিং সিস্টেমে আসলে 59 পর্যন্ত কাউন্ট করা যায়, মানে তা হলো বেস অফ 60 বা সেক্সাডেসিমাল। 1 থেকে 59 পর্যন্ত গোনার পর 60 পর থেকে এরা আবার সেমভাবে একের সিম্বল ইউজ করত। এখানে ব্যাবিলিয়নরা পজিশনাল নোটেশন সিস্টেম ব্যবহার করত, যা বর্তমানেও আমরাও ইউজ করি। পজিশনাল নোটেশন হচ্ছে একক, দশক, শতক এগুলা, মানে কয়টা নাম্বার পাশাপাশি থাকলে তা কিভাবে আসলে হিসাব করে বলতে হয়। তো ব্যাবিলনদের এই নাম্বারটার কথা চিন্তা করি, যা হচ্ছে 3600 প্লাস 60 প্লাস 1, মানে 3661। তো এখানে একটা সমস্যা আছে। মনে করো তুমি 3601 লিখতে চাও, যা সাধারণত লেখা হতো এটা। এখানে একটা 1 হবে 3600-এ। যেহেতু জিরো লেখার জন্য তাদের কোনো সিম্বল ছিল না, তো তারা এই জায়গাটা ফাঁকা রাখতো জিরোকে রিপ্রেজেন্ট করার জন্য। দেন আবার একটা 1 এর সিম্বল বসবে 1কে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু দাগ কাটা ছাড়া এই ফাঁকা জায়গাটা বোঝানো খুব কঠিন ছিল। অ্যান্ড অনেক সময় দাগ কাটা ছাড়া এটা লেখার জন্য মানুষরা ভুল হিসাব করে ফেলতো। আগে পরে থাকার কারণে মানুষ এটা মনে করতো এটা কি 3601 বোঝায়, না 3660 বোঝায়, নাকি শুধু 61। তো জিরোকে রিপ্রেজেন্ট করার জন্য তারা এক পর্যায়ে গিয়ে এই সিম্বলটা ব্যবহার করা শুরু করে, যা সাধারণত দুটা নাম্বারের মাঝখানে বা শেষে বসতে পারত। বেসিক্যালি এটা ছিল একটা প্লেস হোল্ডার। এই নিজস্ব কোনো ভ্যালু ছিল না, বাট এটা অন্য নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারত। তো কি জন্য ব্যাবিলনরা একে শুধু একটা প্লেস হোল্ডারের জায়গা দেয়? কথা হচ্ছে তারা নাম্বারের উপর তখনই বিশ্বাস করত যদি এটা যোগ করলে এবং বিয়োগ করলে একটা আলাদা রেজাল্ট দিত। তো দেখা গেছে কোন নাম্বারের সাথে আমরা যদি জিরোকে যোগ করি বা বিয়োগ করি তবে তার সেম নাম্বারটাই দিবে, আর গুণ করলে তো জিরোই দিবে, আর ভাগ করার হিসাব তো বাদই দেয়, কারণ যা ধরা হয় আনডিফাইন্ড, মানে আমরা এখনো বের করতে পারিনি। তো এই কারণেই বেসিক্যালি ব্যাবিলিয়নরা কখনো জিরোকে একটা আলাদা নাম্বার হিসাবে দেখে না। এরপরে যদি আমরা এনশিয়েন্ট গ্রিসে দেখি, যেখানে গ্রিক সিভিলাইজেশন জিরোকে কখনোই মেনে নিতে পারে নাই, ইভেন তারা প্লেস হোল্ডার হিসেবে মেনে নেয় নাই, কারণ তাদের কথা ছিল নাথিংনেস তো এক্সিস্টই করে না, তো এটা মেনে নেওয়ার কি আছে। এজন্যই গ্রিকের মানুষরা যতটুকু সম্ভব জিরোকে অ্যাভয়েড করে চলছে। ফেমাস গ্রিক ফিলোসফার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান পিথাগোরাসের কথা যদি আমরা চিন্তা করি, কাউন্টিং সিস্টেমের নাম্বারগুলো বানানোর জন্য একটা শেপ সিস্টেম বানায়। সে বিশ্বাস করত প্রত্যেকটা নাম্বার হওয়ার জন্য তা একটা শেপ হতে হবে। যেমন 16 হলো একটা স্কোয়ার, যা হবে 4 কলাম আর 4 রো। আবার 10 হলো একটা ট্রায়াঙ্গেল। তো এইভাবেই সব নাম্বারকে একটা শেপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো জিরোর ক্ষেত্রে কোনো শেপ দেওয়া সম্ভব না, কারণ জিরো তো আসলে কিছুই না। এই রিজনিং এর কারণেই জিরোকে তারা কখনো মেনে নেয় না ইতিহাসের পাতায়। এজন্যই গ্রিকরা ধরা হয় 1500 বছরের জন্য জিরোকে নিষিদ্ধ করে দিয়েছিল, মানে 15 বছর। ব্যাড জোক। জিরো না থাকার কারণে গ্রিকরা নাম্বারের লিমিট ব্যাপারটা বুঝতে পারেনি, যা ক্যালকুলাস আবিষ্কার করার একটা মূল বেস ছিল। এটা একটা ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে না হয় আরেকটা ভিডিওতে কথা হবে। আচ্ছা, এবার আসল কথায় আসি। গ্রিকরা জিরোকে পাত্তা না দিলেও ইন্ডিয়াতে কিন্তু তা হয়নি। ধরা হয় প্রাচীন সময়ে ইন্ডিয়ানরা ব্যাবিলনদের কাছে জিরো নিয়ে জানতে পারে। আর দেখা যায় যে হিন্দু ধর্মের ভিতরেও জিরো বা নাথিংনেসের কথা আছে। লিখিত ইতিহাসে আমরা দেখতে পারি জিরোর প্রথম ধারণা আসে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকেই। ইভেন কাউন্টিং সিস্টেমের একটা সিম্বল হিসেবে প্রথম এখানেই দেখা যায়। যদিও এটা এক্স্যাক্টলি কোন সময় হয় সেটা আমরা শিওর না। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম আমরা নেগেটিভ নাম্বারসের ধারণা পাই। আর আমরা যদি সংখ্যা রেখা দেখি, যার বাম পাশে নেগেটিভ নাম্বার আর ডান পাশে পজিটিভ নাম্বার আছে, তার ঠিক মাঝখানে জিরো বসে আছে। এরপরে পুরো পৃথিবীতে যেন জিরোর বিস্তার বেড়ে যায়। ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান ফিবোনাচিকে আমরা সবাই চিনি। ফিবোনাচি একটা অ্যারাবিক নাম্বার সিস্টেম দেয় যার ভিতরে জিরো ছিল। আর ইতালিয়ান ব্যবসায়ীরা এই নাম্বার হিসাব করা সহজ হয়, তাদের মধ্যে এটা ব্যবহার অনেক বেড়ে যায়।
আর এরপর থেকেই দেখা যায় জিরোর ব্যবহার পুরো পৃথিবীতে আরও অনেক অনেক বেশি বেড়ে যায়। জিরোর কোনো এক্স্যাক্ট ডেফিনেশন নাই, তবে এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভিন্ন হয়। যেমন সেট থিওরিতে জিরো একটা ফাঁকা সেট, মানে একটা সেট যার ভিতরে কোনো এলিমেন্ট নাই। এলিমেন্টারি অ্যালজেব্রাতে জিরো একটা ডেফিনেশন আছে, যেখানে ফার্স্ট নন নেগেটিভ ন্যাচারাল নাম্বার হলো জিরো। লিনিয়ার অ্যালজেব্রাতে যখন আমরা ভেক্টর স্পেস নিয়ে পড়ি, তখন আমরা দেখি জিরো হলো এমন একটি ভেক্টর স্পেসের এলিমেন্ট যেটা ছাড়া কোনো ভেক্টর স্পেস বানানোই সম্ভব না। কারণ ভেক্টর স্পেসে প্রুফ করার জন্য 10টা অ্যাক্সিওমের মধ্যে একটি হলো অ্যাডিটিভ আইডেন্টিটি, যার সাথে যে কোনো সংখ্যা যোগ করলে আমরা ওই সংখ্যাটাই ব্যাক পাবো। এই অ্যাডিটিভ আইডেন্টিটি হলো জিরো, যা একটি ভেক্টর নিজেই। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা গ্রুপ থিওরিতেও জিরো হলো একটি অ্যাডিটিভ আইডেন্টিটি। জিরো টেন্সর হলো একটি টেন্সর যা সব কম্পোনেন্টসই জিরো, যাই এর অর্ডার হোক না কেন। জিরো টেন্সর অফ ফার্স্ট অর্ডারকেই আমরা জিরো ভেক্টর বলি। কিন্তু এইসব কিছু দিয়েই জিরোর আরেকটা এলিমেন্টারি ডেফিনেশন আসে, যেটা হলো জিরোর সাথে আমরা কোনো সংখ্যা মাল্টিপ্লাই করলে আমরা জিরোই ব্যাক পাই, আর কোনো সংখ্যাকে আমরা যোগ করলে আমরা ওই সংখ্যাটাই ব্যাক পাই। তো বলা যায় জিরো রিপ্রেজেন্ট সামথিং দ্যাট ইজ নাথিং। তো এইভাবেই নাথিংনেস দিয়ে জিরো আমাদের পুরো জীবনকে পরিবর্তন করে ফেলছে, হিউম্যান সিভিলাইজেশনকে আরও উন্নত করে তুলছে। এজন্যই আসলে শূন্য নিয়ে এত বেশি মাথা ব্যথা।